এইরকম পদ্ধতিতে চলতে শুরু করলো। এই চলতে চলতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 100 বছর ব্যবসা করলেন, তখন হঠাৎ বিদ্রোহ দেখা দিল 1857 সালে, যেটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ। এটা মূলত কিন্তু সিপাহী বিদ্রোহ বলতে এটা সিপাহীদের বিদ্রোহ ছিল না। বিদ্রোহটা ছিল কিন্তু গ্রামের কৃষকদের। কৃষক পরিবারের ছেলেরাই কিন্তু সিপাহী হতেন। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আমাদের কিন্তু অগ্নিবীর বলে একটা অদ্ভুত জগা খিচুড়ি ব্যবস্থা চালু করেছিল, তার বিরুদ্ধে সবচেয়ে বিক্ষোভ হয়েছিল কিন্তু ইউপি বিহার কৃষক পরিবারের ছেলে মেয়েদের থেকে। তারা মাটির সঙ্গে যুক্ত, চাষাবাদ করেন, সেই চাষাবাদ সম্পদ রক্ষার জন্য তারা মাটিকে নিজের মা মনে করেন। আমার মতো আপনার মতো এই মধ্যবিত্ত স্তরের মানুষরা কিন্তু মাটির সঙ্গে তাদের প্রত্যক্ষ সম্পর্ক নেই। ওরা যতটা একজন গ্রামের কৃষক, সে মাটিতে তার জমির সম্পর্কে যত বেশি তার আবেগ, তার অনুরাগ, এমনকি তারা, আমি শুনেছি গ্রামে মাটির সঙ্গে তারা কথা বলে, গল্প করে। এখন তো বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, জগদীশচন্দ্র বোস তো প্রমাণ করে দিয়েছেন যে গাছের সঙ্গে কথা বলা যায়, গাছেরও প্রাণ আছে। এমনকি এখন বিজ্ঞানীরা বলছেন যে একটা গাছ অপর গাছের মাটির তলায় শেকড়ের সঙ্গে মেলবন্ধন হয়ে তাদের মধ্যে প্রেম ভালোবাসা আছে। এই ঘটনা বাস্তব ঘটনা, গল্প কাহিনী নয়। সেই জায়গায় দাঁড়িয়ে ওই কৃষক সন্তানেরা দেখলেন যে আরে আমাদের উৎপাদিত যে সমস্ত ফসল, সুতিবস্ত্র, আমাদের সূচিবস্ত্র, আমাদের দক্ষ কারিগর যারা তৈরি করছেন, কামার, কুমোর, স্বর্ণশিল্পী, এই কারিগরদের উৎপাদিত পণ্য তারা বিদেশে বিক্রি করছেন এবং এই গুণমানে তারা মুনাফা করছেন। এমনকি আমাদের যে বয়ন শিল্প, সুতি বস্ত্র, সুতির কাপড়, আমাদের সুতির কাপড়ের গুণমান এতটাই উন্নত ছিল, যার ফলে একটা প্রবাদ বাক্য চালু ছিল যে ঢাকার বাদশার সামনে তার মেয়ে যখন হাজির হয়, বাদশাহ লজ্জায় মুখ ডেকেছিলেন, বলেছেন তুমি উলঙ্গ হয়ে আমার কাছে এসেছো, সরে যাও। তখন মেয়ে গল্প করে বলেছে আমি উলঙ্গ নই, আমি ঢাকার মসলিন পরেছি, 7টি পাকে আমি নিজেকে সজ্জিত করে এনেছি, আমি উলঙ্গ নই। এটা হয়তো প্রবাদ বাক্য, কিন্তু এর মধ্যে দিয়ে একটা জিনিস বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে আমাদের এখানে যারা তাঁতি, বয়ন শিল্পী, সুতিপ্রস্ত যারা তৈরি করছেন তাদের গুণমান অনেক বেশি, এবং সেটা ইংরেজ তার মুনাফার কাজে লাগাতে শুরু করলেন। তখন ম্যানচেস্টারেও কিন্তু বড় সুতিবস্ত্রের ব্যবস্থা ছিল, তার থেকে আমাদের এইখানকার গুণমান অনেক বেশি, যার ফলে তারা সেখানে নিয়ে গিয়ে মুনাফা করতে শুরু করলো। তাহলে মাটির সঙ্গে যুক্ত যারা, তারাই যখন সিপাহী হচ্ছে, তারা বিদ্রোহটা করবে। এই তাদের বিদ্রোহের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ধর্মীয় আবেগ ছিল না। কিন্তু ব্রিটিশ কলোনিয়ালিস্ট, তারা পৃথিবীর সর্বত্র যারা এই কলোনি করেন, তারা সবসময় চেষ্টা করেন আমরা যে দেশকে শাসন করছি সেই দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। কেন মানুষ এক হয়ে লড়লে পরে তাকে ঠেকানো মুশকিল, কিন্তু বিভাজিত মানুষকে তুমি সহজেই বিপথে পরিচালিত করতে পারো। কৌশলে তারা এটা প্রচার করার চেষ্টা করলেন যে এই যে বিদ্রোহ, এই বিদ্রোহটা কখনোই ভাববেন না যে আমাদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ। বিদ্রোহ হয়েছে কেন? ওদের ধারণা হয়েছে যে টোটা ব্যবহার করতে দেওয়া হয় ওই বন্দুকে ভরে গুলি মারবার জন্য, তাতে গরুর চর্বি এবং শুয়োরের চর্বি মেশানো থাকে। আচ্ছা ভাবুন তো, হঠাৎ টোটায় গরুর চর্বি আর শুয়োরের চর্বি মেশানো আছে, এই প্রশ্নটা এলো কেন? প্রশ্নটা এলো যখন ইংরেজ ব্যবসায়ীরা দেখলেন যে যারা লড়াই করছে, মঙ্গল পাণ্ডে হিন্দু ব্রাহ্মণ, তার সঙ্গে লড়াই করছে যে কৃষকটা, সেই মুসলমান হলো বন্দুকধারী, সেও লড়াই করছে, অর্থাৎ এদের মধ্যে বিভাজন তৈরি করো। সেই কৌশলে যারা ঔপনিবেশিক ঐতিহাসিক, তারা এটাকে একটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করলেন যাতে মানুষের লড়াইটা বিভাজিত হয়ে যায়। কিন্তু এতৎসত্ত্বেও যারা ইংরেজ শাসক, তারা বিপদটা বুঝতে পারলেন। তারা বুঝলেন এই ব্যবসায়ীদের দিয়ে আর হবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে আর হবে না, এখন সরাসরি শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং তারা ওই ব্যবসায়িক সূত্রে যে সমস্ত এলাকায় কাজ করতে গিয়ে জমিদারদের সঙ্গে আঘাত করেছিলেন, তাদের সামনে রেখে কি করে শাসন করা যায়। এবং 1857 পর 1957-তে তারা প্রথম ইংরেজ সরকার আমাদের দেশে সরাসরি ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে শাসন করা শুরু করলেন। তারা আইন করতে শুরু করলেন ভারতবর্ষের জন্য। এবং ভারতবর্ষে তখন বহু সামন্ত রাজা ছিলেন,
যখন আমরা স্বাধীনতা পাই তখন আমরা 550-এর উপর সামন্ত রাজা পাওয়া গেছে, বড় বড়, এই বরোদার মহারাজা, গোয়ালিয়রের মহারাজা, এই সমস্ত বিভিন্ন জায়গার মহারাজা আছেন। কাশ্মীরের মহারাজা, আমাদের বাংলায় আমরা দেখেছি কুচবিহারের মহারাজা, বর্ধমানের মহারাজা, কৃষ্ণনগরের মহারাজা, এরকম বহু মহারাজা যারা সামন্ত রাজা তারা ছিলেন, তারা কেউ কিন্তু কখনো ইংরেজের বিরুদ্ধে খুব একটা লড়াই করেননি। এক ব্যতিক্রম ছিল 1857 যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন কিছু কিছু অঞ্চলের যারা নেতৃত্বে ছিলেন তারা বিদ্রোহ করেন। যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, তিনি ওই কৃষক বিদ্রোহ বা সিপাহী মিলিটারি যাই বলুন, তাদের সমর্থন করে ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে শুরু করলেন এবং তারা সামগ্রিকভাবে লড়াই করে ঠিক করলেন যে আমরা আমাদের যে বাদশাহ ছিলেন, শেষ বাদশাহ যিনি পরবর্তীকালে মেটিয়াবুরুজে তার জীবন কেটেছে, তাকে সামনে রেখে তারা দেশটাকে স্বাধীনভাবে ইংরেজের বিরুদ্ধে শাসন করবার পরিকল্পনা করেছিলেন। এখন ইংরেজ যখন শাসন করতে শুরু করলো, ধীরে ধীরে ভারতবর্ষের মানুষ তারা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করলেন, বিদ্রোহ করতে শুরু করলেন। এবং কৃষক বিদ্রোহ আপনারা জানেন, আমাদের যেমন আমরা বাংলাদেশে সবাই জানি তেভাগা আন্দোলন, তিতুমিরের আন্দোলন, এইরকম দক্ষিণ ভারতে ভায়োলার কৃষক আন্দোলন, গুজরাট পশ্চিম ভারতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে কৃষকের যারা বড় জমিদার ছিলেন, খুদাব যাদের বলা, তাদের নেতৃত্বে আন্দোলন। সর্বত্রই তারা দেখছেন যে আমাদের তৈরি সম্পদ, সেই সম্পদের মুনাফাটা বিদেশে চলে যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে ক্রমশ শোষিত হচ্ছি। এই বিভিন্ন রকম লড়াই শুরু হয়ে গেল। এই লড়াই বিচ্ছিন্ন আর লড়াই হলেও লড়াই হতে শুরু করলো এবং কোথাও কোথাও সশস্ত্র লড়াই শুরু হলো। এবং সশস্ত্র লড়াইয়ে সবচেয়ে বেশি সামনের সারিতে ছিলেন বাংলার যে তরুণেরা, পাঞ্জাবের তরুণেরা, উত্তরপ্রদেশের একাংশের তরুণেরা। তারা মনে করতেন যে ওরা আমাদের উপর জুলুম করছে, তা আমরা পাল্টা জুলুম করবো না কেন? ঠিক ঠিক আমরা তো ওই বয়সে মনে হতো যে আমাদের উপর পুলিশ আসছে, হামলা করছে, আমরা পাল্টা হামলা করব। এই চিন্তার মধ্যে বলতে পারেন খানিকটা সন্ত্রাসবাদী ঝোঁক হতে পারে, কিন্তু আবেগটা বড় কথা। এই পাল্টা যখন লড়াই শুরু হলো বিভিন্ন দিকে, দেখবেন আমরা যদি ইতিহাসের পৃষ্ঠা উল্টাই যে আত্মবলিদানের একটা প্রচন্ড প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ধরুন বাচ্চা ছেলে ক্ষুদিরাম, সে কি চেয়েছিল? সে কি স্বাধীনতা খুব বুঝতেন? তো তিনি দেখলেন জানে ইংরেজরা এসে আমাদের জুলুম করছে, পাল্টা জুলুম করতে হবে। তিনি গেলেন অনুসরণ পার্টির নেতাদের কাছে, যুগান্তর পার্টির নেতাদের কাছে, তারা বোঝালেন তাকে। তিনি বলছেন না, আমি সব বুঝলি না, আমি মারবো। তার আবেগটাকে সম্মান করতে হবে। বাবা যতীন তিনি কি বললেন, ঠিক আছে আমিও অস্ত্র সংগ্রহ করবো, অস্ত্র সংগ্রহ করে আমরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করবো। ভগৎ সিং, এইসব ঘটনাগুলো ঘটছে কেন? এই লড়াই যখন হচ্ছে তখন দেখবেন এই সমস্ত লড়াইকে সংঘবদ্ধ করবার জন্য কংগ্রেস দলটা তৈরি হলো। উদারনৈতিক ব্রিটিশেরা ঠিক করলেন, যারা ভারতবর্ষে ছিলেন, যে আমাদের শাসন সম্পর্কে মানুষের ধারণা খারাপ হয়ে যাচ্ছে, অতএব মানুষের বিক্ষোভকে প্রশমিত করবার জন্য আমাদের একটা উপায় করা দরকার। কংগ্রেস দল প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠা করলেন প্রফেসর হিউম, যে একজন ইংরেজ মানুষ, উদারপন্থী মানুষ, যারা মনে করতেন সভ্যতার আলো সব জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত। কিন্তু তার মধ্যে দিয়ে কি শুরু হলো? অনুনয় বিনয় শুরু হলো, প্রার্থনা করা। এবং এই প্রার্থনা করে স্বাধীনতা হয় না, তার বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কংগ্রেস সবাই যখন রবীন্দ্রনাথকে ডাকা হলো গান গাইবার জন্য, তিনি বললেন গান গাইবো কি, তোমরা এখানে তো অনুনয় বিনয় করে তোমরা স্বাধীনতা চাইছো, তা হয় না। স্বাধীনতা চাইতে হবে স্বাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এবং কংগ্রেসের মধ্যে তখন যে তরুণ দল ছিল, তারা অধিকাংশই ছিলেন সমাজতান্ত্রিক আদর্শে প্রাণিত। কমিউনিস্টরা ছিলেন, সোশ্যালিস্টরা ছিলেন। চট্টগ্রাম বিপ্লবের যে নায়ক, চট্টগ্রাম বিপ্লব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা অনন্য গেরিলা ওয়ার। ভারতবর্ষ ইতিপূর্বে দেখেনি, সবই বিচ্ছিন্ন দেখেছে। মাস্টার দা সূর্য সেন, তিনি কংগ্রেসের সভাপতি, তিনি মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করছেন। কৌশলভাবে তিনি দেখলেন সত্যাগ্রহ আন্দোলনে যদি আমি অংশগ্রহণ করি, তাহলে ব্রিটিশের আক্রমণটা আমার উপর অনেক
কম হবে, নরম হবে। তিনি তরুণদের সম্মিলিত করলেন। তাদের নেতা ফিল্ড মার্শাল গণেশ ঘোষ, অনন্ত সিং। গণেশ ঘোষ পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি মার্কসিস্টের নেতা ছিলেন। অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল, টেকরা বল 12 বছরের ছেলে, এদের সবাইকে তিনি সংঘবদ্ধ করলেন। এবং নতুন একটা দিগন্ত হলো যখন মাস্টারদা বলছেন যে আমাদের সশস্ত্র সংগ্রাম করে ব্রিটিশকে উচ্ছেদ করতে হবে, মেয়েরা এগিয়ে এলেন। আমি শুনেছি কমরেড গণেশ ঘোষের মুখ থেকে যে মেয়েরা এসে মাস্টারদাকে বলছেন যে আপনি আমাদের ভাইদের ডেকেছেন, আমাদের ডাকছেন না কেন? তখন আমাদের সমাজে মেয়েদের এরকম বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি ছিল না। অনেক ভয়, ভীতি, সংস্কার, এই সংস্কার তো আমাদের শেষ করে দিচ্ছে এখন। তখন তারা নিজেরা পালিত হয়ে এলেন। ধরুন প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, কল্পনা দত্ত, এইরকম হাজারো মেয়েরা তারা এই উৎসাহ এগিয়ে এলেন। অনন্ত সিংয়ের দিদি ইন্দুমতি সিং, আমি শুনেছি তিনি বলেছেন মাস্টারদাকে, আপনি কি মনে করেন আমরা মেয়েরা ভীতু? আমরা অস্ত্র চালাতে পারবো না? আমাদেরও নিতে হবে। এবং তাদের নিয়ে কি ভয়ানক বিপ্লব সংগঠিত করেছিলেন সে আপনারা জানেন। অস্ত্রাগার দখল হয়ে গেল। 3 দিন সে অস্ত্রাগারকে মুক্ত করে সেখানে মাস্টারদা স্বাধীনতার পতাকা উত্তোলন করে স্বাধীন ভারতবর্ষ ঘোষণা করলেন চট্টগ্রাম জেলায়। তারপর ইংরেজের সঙ্গে অসম যুদ্ধে মারা গেলেন, হেরে গেলেন। কিন্তু সেই হার একটা নতুন দিগন্ত উন্মোচিত করল। এবং এই নিয়ে যখন লড়াই হচ্ছে তখন রাওলাট কমিশন এলেন, তারা এসে আইন পাশ করলেন। পাঞ্জাবেও তখন লড়ছেন, লালা লাজপত রায় লড়ছেন। তিনি ওই বিপ্লবী আন্দোলনের প্রতি তার অত্যন্ত অনুগ্রহ আছে, বিপ্লবী আন্দোলন হোক। তিনি একটা মিছিল নিয়ে বেরিয়েছিলেন, সেই মিছিলে তার উপর লাঠি আক্রমণ হয়, গোটা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ হচ্ছে পাঞ্জাবে। এইরকম একটা বিক্ষোভ পরিস্থিতিতে রাওলাট আইন বললেন যে ইংরেজ সরকারের বিরুদ্ধে কোন রকম প্রতিবাদ আন্দোলন করা যাবে না। আজও আইন আছে, আজও আছে আমাদের দেশে। তখন জালিয়ানওয়ালাবাগে সেদিন এক পয়লা বৈশাখের উৎসব, বৈশাখী উৎসব হচ্ছিল। আপনারা অনেকেই বেড়াতে যান, অনেকে গেছেন ওদের স্বর্ণমন্দির দেখতে, তার পাশেই জালিয়ানওয়ালাবাগ দেখে থাকবেন। ছোট্ট একটা পার্ক, সেখানে সমস্ত দরজা বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হলো। অকাতরে মানুষ মরে গেলেন। সমস্ত পৃথিবী স্তম্ভিত, জানে না খবরকে। ভারতবর্ষের মানুষকে হাঁটু গেড়ে যাওয়ার ব্যবস্থা করতে করা হলো। প্রতিবাদ, কে প্রতিবাদ করবে? প্রথম প্রতিবাদ করবেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের প্রতিবাদের যে এত বড় তীব্র আঘাত, যা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে নাড়িয়ে দিয়েছে। তিনি তার নাইট উপাধি রানীর মুখে ছুড়ে ফেললেন। কি বললেন তিনি রানীকে? তখন নাইট উপাধি পাওয়ার জন্য গোটা পৃথিবীর বিভিন্ন স্তরের, উচ্চ মার্গের বিভিন্ন স্তরের মানুষ কাঙ্ক্ষিত ছিলেন যে কি করে একটা নাইট উপাধি পাওয়া যায়। আর সেই নাইট উপাধি রানীর মুখের উপর ছেড়ে দিচ্ছেন। রবীন্দ্রনাথের অত্যন্ত কাছের বন্ধু রোটেনস্টেইন, নাম শুনেছেন, তিনি রবীন্দ্রনাথকে লিখছেন ইংল্যান্ড থেকে যে তুমি কবি, তোমার কাজ কবিতা লেখা, তুমি শিল্পী, তোমার কাজ গল্প লেখা, তুমি কি করেছো? তুমি রানীর মুখের উপর নাইট ফেরত দিয়েছো। কি লিখেছিলেন রবীন্দ্রনাথ? বলছেন এমন একটা অসভ্য জাত যারা মানুষের ন্যূনতম মানবিক অধিকার রক্ষা করতে পারে না, এমন একটা অত্যাচারী শাসক, তাদের সম্মান আমি গ্রহণ করি না। এইটা যখন হলো তখন গোটা পৃথিবীতে আলোড়ন পড়ে গেল। এই যখন পৃথিবীতে আলোড়ন পড়েছে তখন ইংল্যান্ডের পার্লামেন্টে কিছু পার্লামেন্টারিয়ান হইচই করলে, দেখি আমাদের বলা হয় আমরা অত্যন্ত সভ্য, ভালো শাসন করি, গণতান্ত্রিক শাসন করি, এইরকম অবস্থা। আলোচনা হচ্ছে পার্লামেন্টে, আপনারা শুনতে অবাক হয়ে যাবেন, এই সমস্ত ইতিহাস হয়তো আমাদের নজরে আসে না। সেখানে ডায়ারকে ডেকে পাঠানো হলো, তুমি কেন এটা করেছো, ব্যাখ্যা করো। ডায়ার সেখানে দাঁড়িয়ে বললেন আমি যা করেছি বেশ করেছি, যদি আমার কাছে আরো কুলি থাকতো আমি আরো মানতাম। এই অসভ্য ভারতবাসীকে যদি শাসন করতে হয় তাহলে তাদের চাবুকের উপরে শাসন করতে হবে। এবং আপনারা শুনলে বিস্মিত হবেন না, ইংল্যান্ডের নাগরিক সমাজ তখন অর্থ সংগ্রহ করে ডায়ারকে সম্মানিত করেছিল যে তুমি
ভারতবর্ষের মতো একটা অসভ্য জাতিকে পিটিয়ে ঠান্ডা করছে, এটাই ঠিক পথ। এই সবের বিরুদ্ধে লড়াই, এই লড়াইয়ে তখন কংগ্রেস, মহাত্মা গান্ধীর আবির্ভাব হলো। তিনি এসে লড়াইয়ের একটি মধ্যপন্থা আবিষ্কার করলেন, তা হচ্ছে সত্যাগ্রহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তা। এবং এই সত্যাগ্রহের মধ্য দিয়ে তিনি গোটা ভারতবর্ষের মানুষকে এক জায়গায় ঐক্যবদ্ধ করতে পারলেন, একটা বিরাট কাজ। বিপ্লবীরা তারা বিভিন্ন ক্ষেত্রে বিক্ষিপ্ত লড়াই করছিলেন। যেমন ভগৎ সিংকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি হঠাৎ বোমা চললে কেন, আমি তো কাউকে খুন করার জন্য, মারার জন্য বোমা ছুটিনি, তো কেন চললেন? যে আমি ভারতবাসীর চেতনাকে জাগ্রত করার জন্য, যার কত ঘুমোবে, এবার যাব, ইংরেজ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এইরকম সামগ্রিক লড়াইটা মহাত্মা গান্ধী তার সুদক্ষ নেতৃত্বে এক জায়গায় জড়ো করলেন। এবং শেষ মুহূর্তে তিনি বারবার যখন গ্রাউন্ড টেবল বৈঠক হচ্ছে, কি করে আমরা স্বাধীন হব, না আমরা ওই ডায়ারকে চাই ইত্যাদি, তখন কলকাতা কংগ্রেসের ভেতরে যে সমস্ত কমিউনিস্ট তরুণরা ছিলেন তারা নেতাজিকে তাদের নেতা করে বললেন। নেতাজিও খুব এই আপোষ মীমাংসার পথের পথিক ছিলেন না। তাকে নেতা করে বললেন যে আপনি ভারত ছাড়ো এই স্লোগান দিয়ে শুরু করুন। সেই স্লোগান উঠল এবং তারপরে জানেন নেতাজির সঙ্গে মহাত্মা গান্ধীর বিরোধ, কংগ্রেসের বিরোধ, নেতাজি বেরিয়ে গেলেন। সেসব আলোচ্য বিষয় নয় আজকে। কিন্তু নেতাজি তিনি বেরিয়ে গিয়ে তিনি ভারতবর্ষের স্বাধীন হওয়ার জন্য ভুল পথ ঠিক পথ পরের কথা, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, প্রেক্ষিতটা বুঝতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, একদিকে হিটলার বলছেন আমি কমিউনিস্ট শাসন শেষ করে দেবো, আমি গোটা পৃথিবীকে শাসন করব, আর্য রক্ত শ্রেষ্ঠ রক্ত, এটা প্রমাণ করতে হবে, আর কিছু না, আর্য রক্তের শ্রেষ্ঠ। এবং সেই প্রমাণ করার তাগিদে তিনি তো নির্বিচারে ইহুদি হত্যা করতে শুরু করলেন। ইহুদি হত্যা শুরু হয়েছিল কমিউনিস্ট হত্যার মধ্য দিয়ে। তার প্রথম আক্রমণ ছিল কমিউনিস্ট। তিনি ক্ষমতায় জিতে দেখলেন কমিউনিস্টদের পেটাতে হবে, তার একটা পরিকল্পক চাই। পরিকল্পনা কি? নিজের রাইটসটাকে আগুন লাগিয়ে দিলেন, মানে ওদের পার্লামেন্টে রাইটসটাকে আগুন লাগিয়ে দিয়ে তিনি একজন কমিউনিস্ট নেতাকে ধরে বললেন এই তো এই আগুন লাগিয়েছে, এর হাত স্বীকারোক্তি পাওয়া গেছে। আজকাল প্রাইভেট পুলিশরা ধরে বলে স্বীকারোক্তি আছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি গোটা বিশ্বকে শাসন করবার স্বপ্ন দেখছেন। এবং সত্যি তো তিনি যেভাবে একের পর এক রাজ্য দেশ দখল করে নিচ্ছিলেন, তার লক্ষ্যমাত্রা ছিল মস্কো দখল করে নেওয়া এবং যাতে কমিউনিস্ট শাসন শেষ হয়ে যায়। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন কমিউনিস্টরা হিটলারের পতনকে নিশ্চিত করলেন, হিটলার আত্মহত্যা করে পালিয়ে গেলেন, ইংরেজরা বুঝে গেল যে আর আমাদের কিন্তু এই ভারতবর্ষের মতো এত বড় দেশের কলোনিকে রাখা যাবে না। কিন্তু সেই সময় যখন ভারতবর্ষ ঐক্যবদ্ধ লড়াই করছে, হিন্দু মহাসভার উত্তরসূরি RSS এর জন্ম হলো এবং জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের জন্ম হলো। যে জিন্না মুসলিম লীগ জন্মের আগে পর্যন্ত অত্যন্ত ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করতেন, নাম করা আইনজীবী ছিলেন, তিনি বলতেন ভারতবর্ষের সমস্ত মানুষ থাকবেন, সেখানে কোনো রকম ধর্মের অবকাশ থাকবে না। ইংরেজ কৌশল, তারা তাদের তো যে সাম্রাজ্য তৈরি করে গেছেন, সাম্রাজ্যের কলকাঠি তো থাকতে হবে, যদি এরা উপড়ে ফেলে দেয় তার আগে থাকতে গেলে পরে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করো। বিভাজন হতে এটি অনেক লেখা, অনেক ইতিহাস আছে, আমি তার বিবরণের মধ্যে যাব না। কিন্তু এমন একটা ভাব তৈরি করা হলো যে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, অতএব যারা এই দেশে বসবাস করবেন তাদের হিন্দুদের মতবাদ মেনেই বসবাস করতে হবে। একটা ব্যাপক অংশের মানুষ তারা ছিলেন ইসলাম, তারা বলেন তাদের তো আমাদের পক্ষে বিপদ। ইংরেজ চলে গেলে, ইংরেজকে এখন একটা ব্যালেন্স মেনটেন করছি, ইংরেজ চলে গেলে যদি আমাদের হিন্দুদের দ্বারা শাসিত হতে হয় তাহলে আমাদের অস্তিত্ব কোথায়? এই আবেগের সুরসুরিতে দেশটি বিভাজন পরিকল্পনা হয়ে গেল। কোন দলের কি ভূমিকা ছিল, কার কি ভূমিকা ছিল, এই সমস্ত পরবর্তীকালে বিশ্লেষণ থাকতে পারে।
কিন্তু ঘটনা হচ্ছে যে কৌশলে ভারতবর্ষের ঐক্যবদ্ধ লড়াইটাকে ধ্বংস করার জন্য হিন্দু এবং মুসলমানের আবেগ তৈরি করা হলো। একই সময়ে দুটো রাজনৈতিক দল যারা বললেন হিন্দু এবং মুসলমান দুটো বিভিন্ন জাত, এবং এই কথাটা বহু আগে এক ইংরেজ ঐতিহাসিক বলেছিলেন, ধর্মের ভিত্তিতে কখনো জাতি হয় না। এই দ্বিজাতি তত্ত্ব খালি করা হলো, তাহলে দ্বিজাতি তত্ত্ব যদি হয় দুটো জাত দুটো ভিন্ন। সমাজ বিজ্ঞানীরা বলছেন, আমি কয়েকদিন আগে দেখছিলাম যে একটা জাত তখনই হয় যখন তাদের মধ্যে এক চিন্তা, এক আবেগ, এক অনুভূতি, এক ধর্ম, এক ভাষা, সেটা হচ্ছে ক্লাসিক্যালি একটা জাত। তাহলে ভারতবর্ষ তো এক নয়, ভারতবর্ষ হচ্ছে বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমাদের কবিরা বলেছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে ভারতবর্ষ ঐক্য। সেই বৈচিত্র্যের ঐক্যটাকে ভাঙার জন্য দুটি দল তারা লড়াই করতেন। ভারতবর্ষ ভাগ হলো, একটা দল চলে গেল। তারা বললেন যে সমস্ত অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাদের নিয়ে একটা ইসলামিক স্টেট তৈরি হলো। তারা একটা থিওক্রেটিক গভর্নেন্সে চলে গেলেন, ইসলাম দ্বারাই পরিচালিত হবেন, দেশটির নাম হলো পাকিস্তান। কিন্তু ব্রিটিশ ভারতের একটা অংশ পাকিস্তান, আরেকটা অংশ যে দেশে আমি জন্মে গর্বিত, আপনার জন্মে গর্বিত, সে দেশে একটা বৃহৎ অংশে ইসলাম তারা থেকে গেলেন। তারা বলছেন না, আমরা ইসলামপন্থী শাসনে থাকতে চাই না, আমরা গণতান্ত্রিক শাসন থাকতে চাই। তাহলে কি করে শাসন হবে? ভারতবর্ষ তো কখনো শাসন করেনি, ভারতবর্ষ চিরকাল শাসিত, মোগল বলুন ইংরেজ বলুন শাসিত হয়েছে। আগে শাসিত হতো বেদের আমল যদি বলেন যে উচ্চ বর্ণের ব্রাহ্মণ দ্বারা, কিন্তু সাধারণ ভারতবাসী কখনোই তারা শাসন কি জিনিস জানেন না। তো তাদের শাসন করতে গেলে কিভাবে হবে? স্বাধীনতা সংগ্রামের একটা অন্যতম লক্ষ্য ছিল যে আমরা স্বাধীন হওয়ার পর দেশটাকে কোন পথে পরিচালিত করবো, তো সেটাকে নির্ধারণ করবে কি? একটি সংবিধান তৈরি হবে। এবং আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামের একটি পর্যায়ে মতিলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস দল একটা সংবিধান তৈরি করেছিলেন। মতিলাল নেহরু আর সিআর দাস, আমাদের বাংলা সিআর দাস। কিন্তু সেই সংবিধান গৃহীত হয়নি। তারা যখন ব্রিটিশ ঠিক করলেন যে তারা চলে যাবেন, আবারও বলি আমরা কিন্তু স্বাধীনতা ছিনিয়ে নিতে পারিনি। আমাদের স্বাধীনতাটা একটা আইনের প্রাপ্তি। ইংল্যান্ডের পার্লামেন্টের বুকে ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্ট বলে একটা আইন পাস হয়। সেই আইনে ইংরেজ বলে আমরা ক্ষমতা ছেড়ে চলে গেলাম। ব্যাপারটা যেন এই সম্পত্তিটা ইংরেজের বাপের সম্পত্তি ছিল। এটা যে ভারতবর্ষ ভারতীয়দের সম্পত্তি, আমরা ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে কখনো এই দাবিটাকে একাত্ম হয়ে হাজির করতে পারিনি, সে ভিন্ন কথা। তবে যে ভারতবর্ষ যারা মনে করলেন যে এখানে বহুধা বর্ণের মানুষ আছেন, আমরা থিওক্রেটিক নই, আমরা জিন্না নই, সেই ভারতবর্ষের সংবিধান তৈরির জন্য সংবিধান সভা তৈরি। সেই সংবিধান সভায় আলোচনা হচ্ছে। কিসের উপর আলোচনা হবে? মূল প্রস্তাবনাটা কি? অবজেক্টিভ রেজলিউশন। আমি আপনাদের প্রত্যেককে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আপনারা সুযোগ পেলে তো পড়বেন। পন্ডিত জওয়াহরলাল নেহরু তিনি অবজেক্টিভ রেজলিউশন মুভ করছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। বিদ্বজ্জন তোমরা বসেছো, আলোচনা করবে, আমার প্রস্তাব এইটা। কি প্রস্তাব? তিনি বলছেন আমি এমন একটা ভারতবর্ষ চাই। নেহরু পণ্ডিত মানুষ ছিলেন, তিনি রবীন্দ্রনাথ নিশ্চয়ই করেছেন, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা সিঁড়ি, জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীর, রাখে নাই তারে খণ্ড ক্ষুদ্র করে দিবসে সর্বদী, যেথা তুচ্ছ আচারের বলুবার রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। হে পিতা, আমাকে তুমি সেই স্বর্গে নিয়ে চলো। স্বপ্ন দেখছেন রবীন্দ্রনাথ এমন একটা ভারতবর্ষ, যে ভারতবর্ষ আচার দ্বারা পরিচালিত হবে না, বিচার দ্বারা পরিচালিত হবে। যে ভারতবর্ষের মানুষ স্বাধীন মুক্ত চিন্তায় ভাবনা করতে পারবেন। এই আদর্শ নেহরুর মাথায় ছিল। তিনি অবজেক্টিভ রেজলিউশন মুভ করে বললেন যে আমরা ভারতবর্ষকে করতে চাই একটা পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র। পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র মানে কি? বিতর্ক উঠল। তিনি বলছেন আমরা চাই সোশ্যাল ডেমোক্রেসি।
আমরা চাই ইকোনমিক ডেমোক্রেসি, আমরা চাই ফুলেস্ট ডেমোক্রেসি। আরেকজন বললেন ইকোনমিক ডেমোক্রেসি বলতে কি বোঝায়? পণ্ডিত মহোদয় বলছেন সমাজতন্ত্র। আমরা চাই সমাজতন্ত্র স্বপ্নের ভারতবর্ষে, যেখানে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যেখানে সমাজে মানুষ একে অপরের সঙ্গে বৈরীমূলক সম্পর্ক নিয়ে বাঁচবে না। সেই স্বর্গে আমাদের যেতে চাই। এই কল্পনার উপর আলোচনা হলো, দীর্ঘ আলোচনা হলো। আলোচনার সময় RSS পন্থী বহু বিদ্বজ্জন ছিলেন, যারা বিশ্বাস করতেন যে হিন্দু ধর্মই দেশকে শাসন করবেন। আলোচনা হলো। ইসলামপন্থীরাও ছিলেন, আপনারা জানেন এখনো ভারতবর্ষের বুকে প্রায় 22 কোটি মুসলমান বসবাস করছেন। তারা তাদের শ্রম দিয়ে সম্পদ উৎপাদন করছেন দেশের জন্য। সেই সময় একটা গুরুত্বপূর্ণ ভাষণ, যেটা আবারও বলবো আপনাদের, আপনারা অনুগ্রহ করে পড়ে নেবেন। সেই ভদ্রলোক, তার নাম হচ্ছে জয়পাল সিং। তিনি হচ্ছেন আদিবাসীদের প্রতিনিধি। কি চমৎকার বললেন! তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, দেখো এই তোমরা যারা ধর্ম ধর্ম করছো, তোমরা সবাই হচ্ছে ইনভেডার, তোমরা সবাই আমার দেশে অনুপ্রবেশকারী। কথাটা লক্ষ্য করবেন। আমরা ভারতীয়রা যারা ভারতের আদিবাসী, আমরা ধর্ম নিয়ে মাতামাতি করি না। একটা আমার কথা নয়, যদি চান আমি বইয়ে দেখিয়ে দেবো। আমরা প্রকৃতির পূজারী। তোমরা আমাদের অসভ্য বলে জঙ্গলে পাঠিয়ে দিয়েছ, ব্রিটিশ পাঠিয়েছে, তোমরা তার সঙ্গে আছো। আমরা গণতন্ত্র কি বুঝি? আমরা এমন ভারতবর্ষ চাই যে ভারতবর্ষে মানুষ তার স্বাধিকার নিয়ে বাঁচতে পারবে। আর যদি ধর্ম ধর্ম করো, তোমার দেশ ছেড়ে চলে যাও, তোমরা সবাই ইনভেডার। এই সমস্ত দীর্ঘ আলোচনা হলো। 3 বছর আলোচনা হয়েছে, এবং যারা সেখানে ছিলেন তাদের প্রজ্ঞা, তাদের শিক্ষা, তাদের জ্ঞান এ নিয়ে কেউ বিতর্ক করতে পারবে না। আলোচনা শেষে ঠিক হলো যে আমরা একটা প্রজাতন্ত্র করব, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে কি? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্যি? আমরা সবাই রাজা। রবীন্দ্রনাথ কবে ভেবেছেন? আজকে রবীন্দ্রনাথের গান পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধ্বনিত হচ্ছে। প্রজাতন্ত্র বলতে এটাই বোঝায় যে আমি তো আমার রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেননি কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্যি? তাহলে আমরা যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি করবো, আমরাই আমাদের রাজা ঠিক করব। মোগল নয়, বাদশাহ নয়, ইংরেজ নয়, ওর কোনো প্রভু নেই। আমরা নির্বাচন করে ঠিক করব আমাদের রাজা, অর্থাৎ যারা আমাদের শাসন করবেন। কিন্তু কি শাসন করবেন? তাই তো ছেড়ে দিতে হয় না সংবিধান। সংবিধানের লক্ষ্যমাত্রা ঠিক করে দিল। লক্ষ্যমাত্রা বলা হলো যে আমরা এমন একটা ভারতবর্ষ চাই যে ভারতবর্ষ মানুষের মধ্যে অর্থনৈতিক ন্যায় এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করবে। ন্যায় শব্দটা কিন্তু অনেক ব্যাপক, সেটা আপনাদের মধ্যে সুধীজনের কাছে আমার ব্যাখ্যা করতে হবে না। তাহলে আমি এমন একটা দেশ চাই, হে পিতা আমাকে সেই স্বর্গে নিয়ে যাও যে স্বর্গে অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায় থাকবে, যেখানে মানুষ মানুষকে বন্ধু এবং ভাই হিসেবেই বিবেচনা করবে, ফ্রেটার্নিটি, ডিগনিটি, যেখানে মানুষের স্বাধীন কথা বলার অধিকার থাকবে। আমি তোমার সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু তোমার কথাটা তোমাকে বলবার অধিকার আমায় দিতে হবে। হতে পারে তোমার কথা আমার পছন্দ নয়, কিন্তু আমার পছন্দ না হবে তোমার বলা যেতে দেবো না, সেটা প্রজাতন্ত্র গণতন্ত্র নয়। তাই আমার সংবিধানের মুখবন্ধ, আমি সংবিধানটা এত মোটা অনেকে ভয় পাবেন, দরকার নেই। সংবিধানের মর্মবস্তু তো বলা আছে, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীন চেতনা, স্বাধীন ভাবনা, ভ্রাতৃত্ববোধ,
প্রত্যেক মানুষের অধিকার থাকবে তার নিজস্ব ভাবনা চিন্তাকে বিকশিত করবার, প্রতিটা ফুলকে ফোটবার সুযোগ দিতে হবে। এই হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধান। সেই সংবিধানটা আমরা গ্রহণ করলাম 50 সালে। 47 সালে যদিও ক্ষমতা হস্তান্তর হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট ছিল। সেই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে সমস্ত স্তরের মানুষেরা ছিলেন, RSS এর লোকেরাও ছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু হিন্দু রাষ্ট্র স্বীকার করা হলো না। শুরুই হলে ভারতবর্ষ সংবিধানে এত কিছু আলোচনা করে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। বললো না তো উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া, বললো না তো উই দ্য মুসলিমস অফ ইন্ডিয়া, উই দ্য জাইন্স, উই দ্য খ্রিস্টানস, বুদ্ধিস্ট, তা বললো না, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ভারতবর্ষে যে মানুষ বসবাস করছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সমস্ত মানুষ মিলে একটা সংবিধানকে গ্রহণ করলাম। আকাশ থেকে পড়েনি, আল্লাহু আকবার করে আসেনি, জয় শ্রীরাম করে আসেনি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে সংবিধান। যে সংবিধান আমাদেরকে নতুন ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন দেখালো। আমরা যাত্রা শুরু করেছিলাম, সফল হয়নি। 5 বছর পর পর তো পরীক্ষা হবে। প্রশ্ন করা হয়েছিল আম্বেদকরকে, আচ্ছা আপনি এই কথা বলছেন, আজকে বলছেন হিন্দু রাষ্ট্র হবে না, কিন্তু এমন তো হতে পারে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা ভোট দিয়ে এমন লোকেদের নির্বাচিত করলেন যারা বললো আমরা হিন্দু রাষ্ট্র চাই। আম্বেদকর হ্যাঁ হতেই পারে, কিন্তু করতে পারবে না। কেন? বলে ওই টিকিটি বাধা আছে তো ভারতবর্ষের সংবিধানে। সংবিধান তো বলে দিয়েছে তোমার কোন পথে দেশ চালাতে হবে। তোমাকে তোমার কার্যক্রম ঠিক করতে হবে মানুষের স্বাধীনতা রক্ষা করে অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য। এটা দলিত ছেলে কিছুদিন আগেও উচ্চ বর্ণের মাস্টারমশাইয়ের বোতল থেকে জল খেয়েছে। সৌভাগ্যক্রমে পশ্চিমবঙ্গে ঘটনা এখনো ঘটেনি, কিন্তু যে পথে যাচ্ছে ঘটতেও পারে। তাকে পিটিয়ে মেরে যাচ্ছে। একজন মানুষ, তার ফ্রিজের মধ্যে একটা নির্দিষ্ট ধরনের মাংস ছিল, কেন সেই মাংস তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে? কেন? তুই বলতে পারো তোমার অভ্যেসটা খারাপ। বাপ তার ছেলেকে বলে না এই সিগারেট খাস না, সিগারেট খাওয়া অভ্যেসটা খারাপ। কোনো বাপকে তার ছেলেকে সেটা গলা থেকে বের করে দেবে নাকি? এটা কি ভারতবর্ষের সংবিধান বলেছে নাকি? সেজন্য যখনই আশঙ্কা প্রকাশ করা হলো, আম্বেদকর বললেন যেই ক্ষমতায় আসুক তাকে এই সংবিধানের চৌহদ্দির মধ্যে কাজ করতে হবে। এই চৌহদ্দির মধ্যে কাজ করতে পারছে না বলেই আওয়াজ উঠেছে সংবিধান পাল্টাও। কেন পাল্টাবো? ভারতবর্ষের মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমিয়েছে, আর চূড়ান্ত বিপর্যয় তৈরি হলো কোভিড। কোভিডের সময় যারা মধ্যবিত্ত ছিল তারা নিচে নেমে গিয়েছে। আপনারা আশেপাশে দেখেন, আমাকে যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে বোঝাতে হবে না। কারখানা বন্ধ হয়ে গেছে, বাপ মা এসছে আমার ছেলেকে স্কুলে পড়াতে পারছি না, প্রাইভেট স্কুলে ভর্তি করেছিলেন। বললাম কেন প্রাইভেট স্কুলে ভর্তি করেছিলেন? সরকারি স্কুল তো আছে। আমি তো সরকারি স্কুলে লেখাপড়া করেছি। বলছি না ওখানে এই নেই সেই নেই, মাস্টারমশাই নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাপ কাঁদছে, মা কাঁদছে, আমার মেয়েকে ছেলেকে স্কুলে যেতে দিচ্ছে না, কিছু করুন। এই করুন অবস্থা, চাকরি নেই। যেটুকু টাকা জমিয়েছিল সেটা বিক্রি করে, সেটা খরচা করে কোনো রকমে বেঁচে আছে। আজকে ভারতবর্ষের পরিস্থিতি হচ্ছে যে মধ্যবিত্তের জমানো টাকা আর জমানো নেই, খরচা হয়ে গেছে। অথচ এই সময়ে সবচেয়ে বেশি ধনসম্পদ তৈরি করলেন আদানি। কি তার সঙ্গে প্রধানমন্ত্রী এত বন্ধুত্ব। বিশ্বের অর্থনৈতিক বিশেষজ্ঞরা তারা বিশ্বাস প্রকাশ করছেন যে যে দেশে শতকরা 20% মিডল ক্লাস বিলো পভার্টি লেভেলে চলে এসছে, সেই দেশে এই সময়ের মধ্যে এত অর্থ একজনের কাছে যায় কি করে? কিন্তু পরিচালন ব্যবস্থা আমরা যাদের দিয়েছি সরাসরি পাচ্ছে না,
অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার পরিবর্তে অর্থনৈতিক বৈষম্য বাড়িয়ে দিলাম। কেন দিলাম? সেই টাকা নিয়ে আমি মানুষের মগজ ধোলাই করব। আপনারা সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে দেখেছেন? একবার না বহুবার দেখেছেন? আমি তো কতবার দেখেছি। মগজ ধোলাই ঢুকিয়ে দাও। খবরের কাগজ, টেলিভিশন, বিভিন্ন চ্যানেল, সন্ধ্যের পর আড্ডা, মাঝের আড্ডা, দুরন্ত খবর করতে করতে আপনার চেতনার মধ্যে ধীরে ধীরে এইটা প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, এই বেশ ভালো আছি। খেতে পাচ্ছে না, ওর জন্য তাই তো অন্যায়, ও খেতে পাচ্ছে না, ভগবান ওকে পাপ দিয়েছে, যাও মন্দিরে পুজো করো। এই অপদর্শনটাও কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য অর্থ দিচ্ছে কারা? যারা এই সময় প্রচুর অর্থ কামিয়েছে, তারা চাইছে এই ভারসাম্যই থাকুক, মরুককে কিছু লোক। ও বেটা, ওর বাপ ঠাকুরদা আগের জন্মে পাপ করেছিল, তাই ও ভুগছে। বাপ ঠাকুরদা পাপ করেছে তো কেউ জানে না, তার জন্য ও ভুগবে কেন? ও তো অনেক কষ্ট করছে। দেখছেন না কুম্ভ মেলায়? আমাকে গতকাল একজন ফোন করেছে, আপনি কেন লিখলেন ফেসবুকে যে কুম্ভ মেলায় এত লক্ষ টাকা খরচ হচ্ছে, আপনি কি হিন্দু বিরোধী? আমি না ভাই, টাকাগুলো দিতে আমাকে দিলাম, অনেক গরিব লোকের উপকার করতে পারতাম, সেই জন্য আমি লিখেছি। সরকারের টাকা আপনি না খেয়ে ট্যাক্স দিই, জিএসটি নাম করে একটা রিক্সাওয়ালার কাছ থেকে পর্যন্ত ট্যাক্স নেওয়া হচ্ছে। সেই টাকা তুমি জনগণের মূল উন্নয়নের জন্য খরচা না করে পুজোয় দিচ্ছ, ভাতা দিচ্ছ, বললেই রাখ। পুরোহিত ভাতা আজকে আমি বলেছি তো, মেঘনাথ শাহ কত বছর আগে বলে গেছেন, এর সমাজের কি কমে আসে, তাদের সরকার ভাতা দেবে। ইমাম ভাতা মামলা করে ইমাম ভাতা অসাংবিধানিক ঘোষণা করিয়ে দিলাম যে দিতে পারো না। সরকার বলছে ঠিক আছে, আমি না দিতে পারি, আমার মাস্তুতো ভাই তো দিতে পারে, আমি টাকাটা মাস্তুতো ভাইকে দিচ্ছি, মাস্তুতো ভাই থেকে ঘুরিয়ে। এই ধরনের সরকার আমরা নির্বাচন করেছি, এবং তারাই চাচ্ছেন যে সংবিধান, গণতন্ত্র বিপর্যস্ত হোক। মানুষের শেষ ভরসা কোথায়? বিচার ব্যবস্থা। আমাদের সংবিধানে যে 3টে স্তম্ভ আছে, সেই স্তম্ভের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা। সংবিধানই তৈরি করেছে। সংবিধানে মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার রক্ষার জন্য সাংবিধানিক আদালত সুপ্রিম কোর্টে তৈরি হয়েছে। রাজ্যে রাজ্যে হাইকোর্ট তৈরি হয়েছে যে মানুষের সাংবিধানিক অধিকারকে রক্ষা করে। যারা বিচারপতি, সংবিধান বলছে তুমি যখন শপথ নিয়েছো, তোমার শপথের প্রাথমিক শপথ হচ্ছে যে আমি সংবিধান এবং সংবিধানের যে মূল্যবোধ তাকে তুলে ধরব। আমি কে বড় কথা না, আমার কোনো ভাই, ভাতিজা, বন্ধু, প্রিয়জন এসব দেখা চলবে না। কোন রকম কারো প্রতি দুর্বলতা না দেখিয়ে তোমায় সংবিধানকেই রক্ষা করতে হবে। হচ্ছে কোথাও কোথাও, হচ্ছে না বলবো না, তাহলে এই দুর্নীতিগুলো প্রকাশ হলো কি করে? এটা সুপ্রিম কোর্টে 27 তারিখে আছে, সেখানে ঠিক হবে, কি হবে না হবে। আদালতের একটা বিচারপতির অংশ যেমন তারা সংবিধানকে রক্ষার জন্য চেষ্টা করছেন, আরেকটা অংশ আছেন যারা সংবিধানকে বিকৃত করার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক, এবং এটা হবে। কেন হবে না? বিচারপতি তো নিযুক্ত হচ্ছেন আমার আপনার মধ্য থেকেই, বেসিক মেটেরিয়াল তো আমরাই। আমাদের যদি প্রাথমিক চিন্তা ভাবনার মধ্যে সংবিধানের মূল্যবোধ সম্পর্কে ঘাটতি থাকে, আমি বিচারপতি হই আর সেনাপতি হই, আমার মাথায় সেইটাই কাজ করবে যে আমি কে, আমি হিন্দু না আমি মুসলমান, আমি কে, আমি মানুষ না। আরে ভাবো তুমি মানুষ। আমি এক জায়গায় লিখেছিলাম যে সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নেই। আমাকে হই হই করে ওইটা তারা করলেন, কি বলতে চাইছেন? ঈশ্বর বলে কিছু নেই? কেন আমি তো খুঁজে পাই না ভাই। এই চিন্তা চেতনার মধ্যে এই সমস্ত আমাদের ধীরে 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 প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, যে আমরা বুঝতে পারছি না। স্লো পয়জনিং যাকে বলে, তার বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে। সচেতন হতে হলে আমাদের সংবিধানটা কি বুঝতে হবে। আমি চেষ্টা করলাম মূলগতভাবে বলার,
এবং সংবিধান তৈরির প্রেক্ষিতটা বুঝতে হবে। আবারও বলি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একমাত্র ফসল হচ্ছে সংবিধান। আমি বলি বিভিন্ন জায়গায় যে আমি দেখেছি বাপ মা রেখে যাওয়া 1 কাঠা 2 কাঠা জমির জন্য লাঠালাঠি হচ্ছে। মহাভারত শিখিয়েছে বিনা যুদ্ধে নাহি দেব সূর্যচন্দ্র বেদিনী, এখন ভাই বোন মারামারি করে। কি এটা আপনার তৈরি না, বাপ ঠাকুরদা করে গেছেন, তাহলে আমার বাপ ঠাকুরদা করে ছাড়বো কেন? সংবিধানটা আপনার বাপ ঠাকুরদা তৈরি করেছে জানেন? কই সংবিধানটা বাঁচাবার মতো লাঠি দাঁড়াচ্ছেন না। এই সংবিধানটা তাহলে বাপ ঠাকুরদার তৈরি। নেতাজির গলায় মালা পরালেই তো নেতাজিকে সম্মাননা জানানো হয় না। মহাত্মা গান্ধীর পা ছুঁয়ে প্রণাম করতে মহাত্মা গান্ধীকে সম্মাননা জানানো হয় না। 25শে বৈশাখে রবীন্দ্রনাথের গান করতেই রবীন্দ্রনাথকে সম্মাননা জানানো হয় না। সম্মাননা জানাতে গেলে পরে তার যে আদর্শ তাকে প্লাবিত করে নাইট ছুঁড়ে ফেলে দেওয়া, সেই আদর্শকে জগাতে হবে। সেটা যদি না করতে পারি তাহলে আমরা নাগরিক হিসেবে অত্যন্ত অপদার্থ। এই অপদার্থতার দায় আমাদের নিতে হবে। আমরা নিচ্ছি প্রতিদিন, প্রতি মুহূর্তে। মানুষ তৈরির প্রাথমিক হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। বেসিক হিউম্যান ইন্ডেক্স হচ্ছে এডুকেশনাল হেলথ। এই দুটোই বিপর্যস্ত হয়ে পড়ছে। পশ্চিমবাংলা তো বটেই, গোটা ভারতবর্ষ জুড়ে। আমাদের সকলকে তার বিরুদ্ধে সমবেত হতে হবে। নমস্কার।